নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2024। আমি রণজিৎ গরাং, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব বিষয়রূপে ভূগোল, তার দ্বিতীয় পর্ব। অর্থাৎ প্রথম পর্ব আগে আলোচনা হয়েছে, আজকে দ্বিতীয় পর্ব বিষয়রূপে ভূগোল। এবং এই পর্বে থাকবে তোমাদেরই সিলেবাস অন্তর্ভুক্ত প্রাকৃতিক ভূগোল, মানে ফিজিক্যাল জিওগ্রাফি, এই অংশটা। তাহলে প্রাকৃতিক ভূগোল, যেখানে তোমরা আগের যে অধ্যায় অংশটা বা পর্ব 1 সেখানে যেটা পেয়েছো যে ভূগোলের মধ্যে প্রণালীলব্ধ ভূগোল, আঞ্চলিক ভূগোল। সেই প্রণালীলব্ধ ভূগোলের একটা বড় অংশই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোল মানেটা কি? যে প্রাকৃতিক ভূগোল হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশের যে বিষয়গুলো, সেইগুলো আলাদা আলাদা করে বর্ণনাই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। অর্থাৎ এটা সবটাই তোমাদের জানা জিনিস, সেই ছোটবেলা থেকে পড়ে আসা ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, উদ্ভিদ, মৃত্তিকা, বাস্তুতন্ত্র, সব এগুলো হচ্ছে প্রকৃতিতে আপনা আপনি সৃষ্ট। সেইটা আলোচনা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অংশ। এবং এই প্রাকৃতিক ভূগোল প্রথম যিনি জনপ্রিয় করেছিলেন, এই নামটা তোমরা আগেরবারও শুনেছ, আলেকজান্ডার ভন হামবোল্ট। তার 5 বিখ্যাত বই, জার্মান ভাষায় প্রথম বইটা লেখা হয়েছিল কসমস, KOSMOS, পরে ইংরেজি অনুবাদ হয়। ইংরেজি অনুবাদ হওয়ার পরেই কিন্তু এটা অত্যন্ত পপুলার হয়, কসমস, এ স্কেচ অফ ফিজিক্যাল ডেসক্রিপশন ইন দ্য ইউনিভার্স। মোট 5টা এর ভলিউম বা খণ্ড। সেখানে এই প্রাকৃতিক ভূগোলের বিষয়গুলো বিশদে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে প্রথমেই জানতে হচ্ছে যে আমাদের প্রাকৃতিক ভূগোল কি। তাহলে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর ভূগোলে যে শাখায় আলোচনা করা হয় সেটাই হলো প্রাকৃতিক ভূগোল। তোমরা যখন ক্লাস 7, 8, 9, 10-এ পড়তে, ওই যে প্রাকৃতিক ভূগোল যে পড়ানো হবে, প্রাকৃতিক ভূগোল আমরা ক্লাস করব, সেই বিষয়টাই হচ্ছে আজকে আলোচনার বিষয়। এই যে প্রাকৃতিক ভূগোল, সেই বিষয়টা কিভাবে এলো। দেখো, প্রথমেই আসছে আমরা প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা। ভূগোলের সংজ্ঞা যেভাবে পরিবর্তন হয়েছে, প্রাকৃতিক ভূগোলেও কিন্তু আস্তে 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 পরিবর্তন হয়েছে। মনে রাখবে যে ভূগোলের যে কোনো বিষয়ে আলোচনা যাই হোক, কেন্দ্রবিন্দুতে থাকবে মানুষ। মানুষকে ছাড়া ভূগোলের কোনো বিষয় কখনোই কোনোভাবে আলোচিত হতে পারে না। তাই প্রাকৃতিক ভূগোল আগেকার যুগে যা ছিল আর এখন প্রাকৃতিক ভূগোল তা আছে তা কিন্তু না। অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু, মানে প্রাকৃতিক ভূগোলে কোন বিষয়টা আলোচনা করা হবে, এটাও কিন্তু ভূগোলের মতোই ক্রমশ পরিবর্তন হয়েছে। তাই প্রকৃতি হয়তো অনেকে ভাবো প্রকৃতি তো প্রায় একই রকম আছে, না, প্রকৃতিও চেঞ্জ হয়েছে। প্রকৃতি যেমন চেঞ্জ হয়েছে, প্রকৃতির সাথে মানুষ এই যে সম্পর্ক, এই সম্পর্কটাও চেঞ্জ হয়েছে। তাই প্রথম হামবোল্ট শুরু করলেও তিনি যেটা বলেছিলেন, প্রাকৃতিক বিজ্ঞানের শাখা যেখানে স্থান ও সময় নিরিখে প্রাকৃতিক পরিবেশের বিষয় আলোচিত হয়, যেটা হামবোল্ট বলেছিলেন, সেটা কিন্তু আস্তে 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 পরিবর্তন হয়ে গেল। পরিবর্তনটা কিভাবে এলো? এটা আর্থার হোমস, তিনি বললেন ভূমণ্ডলে ভূপৃষ্ঠের প্রকৃতি, সমুদ্র, মহাসাগর, বায়ুমণ্ডল ইত্যাদির বর্ণনা। এখানেও কিন্তু আর্থার হোমস, আচ্ছা তার আগে বলে দিই যে আর্থার হোমস এই নামটাও তোমাদের কাছে কিন্তু ভীষণ পরিচিত। এখানে অনেক নতুন নতুন নাম পাবে। এই আর্থার হোমস নামটা পরিচিত কেন?
কারণ আর্থার হোমস, যিনি প্রথম ওই যে অ্যাসথেনোস্ফিয়ার, ভূত্বকের নিচে একটা স্তর আছে যেখানে পরিচলন স্রোত বয় যে তাপের কারণে, এটার ব্যাখ্যা কিন্তু আর্থার হোমস করেছিলেন। তিনি এই প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞায় ভূমণ্ডল মানে আমাদের পৃথিবীর, তার প্রকৃতি, সমুদ্র, মহাসাগর, বায়ুমণ্ডল ইত্যাদির বর্ণনা তিনি বললেন। পরবর্তীকালে আরেক ভূগোলবিদ এনস্ট ট্যালার, তিনিও বিখ্যাত ভূগোলবিদ, যে ভূবিজ্ঞানের বিভিন্ন বিষয়ের বর্ণনা যা পরিবেশের সম্পর্কে আমাদের ধারণা দেয় সেটা প্রাকৃতিক ভূগোল। মানে আর্থার হোমস বা এনস্ট ট্যালার যা বললেন মোটামুটি মূল বিষয়টা একই, কিন্তু দেখো দুজনের ধারণাতেই কোথাও বিশ্লেষণ বা মানুষের সাথে সম্পর্ক এই বিষয়টা নেই। কারণ আমি আগেই বলেছি যে ভূগোলের যে কোনো শাখা বা ব্রাঞ্চ যেখানেই আমরা আলোচনা করি না কেন, সেখানে মানুষের ভূমিকা, মানুষের প্রভাব বা প্রকৃতির প্রভাব মানুষের উপর কি, সেটা আলোচনায় রাখতেই হবে। তাই এখন বলা হচ্ছে প্রাকৃতিক ভূগোল হলো গুরুত্বপূর্ণ শাখা যেখানে পরিবেশের শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জীবমণ্ডল বিভিন্ন বিষয়ের বর্ণনা হবে, যেখানে বিষয় সমূহের আন্তঃসম্পর্ক মানে এই যে বিষয়গুলো তাদের কার্যকারণ সম্পর্ক বিশ্লেষণ হবে এবং মানুষের উপর তার প্রভাব বর্ণনা করা হবে। অর্থাৎ এখানে প্রাকৃতিক পরিবেশ মানে হচ্ছে, দেখো চারটে বিষয় কথা বলা হয়েছে: শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জীবমণ্ডল। আসলে আমরা তো নিজেরাই বলি পৃথিবী তো মণ্ডলের সমাহার। মণ্ডল মানে এখানে স্ফিয়ার। দেখো শিলামণ্ডল মানে লিথোস্ফিয়ার, বায়ুমণ্ডল মানে অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল হাইড্রোস্ফিয়ার, জীবমণ্ডল বায়োস্ফিয়ার। এই চারটে স্ফিয়ার নিয়ে কিন্তু আমাদের পৃথিবী, এটা প্রকৃতিতে তৈরি। এই স্ফিয়ারগুলো নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক কি সেটা বড় ব্যাখ্যা। আবার এই স্ফিয়ারগুলো বা মণ্ডলগুলোর মানুষের উপর প্রভাব কি, বা মানুষ এর উপর কি প্রভাব, এদেরগুলোর উপর প্রভাব পড়ছে, পুরো আলোচনাটাই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। তাই প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা ভূগোলের সংজ্ঞার মতোই ধীরে ধীরে পরিবর্তন হয়ে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এবার আমরা আসছি যে প্রাকৃতিক ভূগোলের পরিধি বিষয়বস্তু, মানে ওই কি কি আলোচনা আমরা করব প্রাকৃতিক ভূগোলের মধ্যে। প্রথমেই আমরা আসছি প্রাকৃতিক ভূগোলে আলোচনার বিষয় প্রাকৃতিক ও মানবিক ভূগোলের সম্পর্ক বিশ্লেষণ। ভূগোলের অনেকগুলো ব্রাঞ্চ, তার মধ্যে মেন দুটো ব্রাঞ্চ হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি অ্যান্ড দ্য হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল, মানবিক ভূগোল। এই দুটোর মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে হবে। পুরনো কথাতেই ফিরে যাই যে প্রাকৃতিক পরিবেশ তো মানুষের উপর প্রভাব বিস্তার করেছে, আগে কয়েকটা এক্সাম্পল দিয়েছি। আবার যদি এক্সাম্পলগুলো আমরা নিয়ে প্রাকৃতিক পরিবেশ, যেমন ধরো যে উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে যারা থাকে, দেখো পোশাকের কথাই যদি ভাবি, পোশাক কোথায় কেমন হবে সেটা কিন্তু পরিবেশই ঠিক করে দিচ্ছে। মনে রাখবে পৃথিবীতে মানব সভ্যতা যখন মানুষ তৈরি হলো তখন মানুষের শরীরে পোশাকে এসেছিল জলবায়ুগত কারণে। তাই এমন অনেক পৃথিবীতে জায়গা আছে যেখানে উষ্ণ আর্দ্র জলবায়ু, প্রচন্ড ভ্যাপসা গরম, সেখানে হালকা সুতি বস্ত্র। ঠিক সেই সুতি বস্ত্র তুন্দ্রা অঞ্চলে মানুষের লাগে না, সেখানে কিন্তু গরম বস্ত্রের প্রয়োজন হয়। উলেন পোশাক, চামড়ার তৈরি পোশাক থাকাই যাবে না, কারণ -30 -40 টেম্পারেচার। তাহলে পরিবেশ ঠিক করে দিচ্ছে আমরা কি কি পোশাক পরবো, পরিবেশ ঠিক করে দিচ্ছে আমাদের বাড়ি ঘরদোর কেমন হবে। যেখানে প্রচুর বৃষ্টি হয় দেখবে বাড়ির ছাদটা বেশ মাঝারি ঢালু, আবার যেখানে বরফ পড়ে সেখানে ছাদ ভীষণ খাড়া, কারণ যাতে বরফটা না জমে। তাহলে প্রাকৃতিক পরিবেশ আমাদের জীবনধারা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, যে প্রাইমারি আমাদের যে চাহিদা মানুষের, সেটা কিন্তু প্রাকৃতিক পরিবেশের দ্বারাই নিয়ন্ত্রিত। তাই প্রাকৃতিক ও মানবিক ভূগোলের সম্পর্ক বিশ্লেষণ এটা কিন্তু ভীষণভাবে প্রাকৃতিক ভূগোলের অংশ। নেক্সট, দুর্যোগ ও বিপর্যয়ের কারণ ফলাফল। এটা কারণ যত দিন যাচ্ছে এই সাবজেক্টটার গুরুত্ব ভীষণভাবে বাড়ছে, কারণ সারা পৃথিবী জুড়ে দুর্যোগ বিপর্যয় অর্থাৎ
সেটা মানুষের তৈরি দুর্যোগ বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় বাড়ছে। প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় অর্থাৎ খরা, বন্যা, ঝড়, এগুলো যত দিন যাচ্ছে বেশি বেশি করে বাড়ছে। মানে এই বিপর্যয় আবার মানবিক বিপর্যয়, যেমন করোনা হয়ে গেল, মানবিক বিপর্যয়, এই সবগুলো তার কারণ, ফলাফল, অর্থাৎ কেন ঘটছে এটা। কারণ এখন আমরা সবাই বলছি যে এত বেশি বেশি ঝড়, এত বেশি বেশি বন্যা, আবার যেখানে খরা হচ্ছে তো খরা, যেখানে বরফ পড়ার কথা নয় সেখানে বরফ পড়ছে, আবার যেখানে বরফ পড়ার কথা সেখানে গরম বেড়ে যাচ্ছে। সবই কিন্তু এই জলবায়ুগত প্রভাব, এই তার প্রভাবটা পড়ছে দুর্যোগ বিপর্যয়ের ওপরে। তাহলে সব ধরনের দুর্যোগ বিপর্যয়, তার কারণ ফলাফল। নেক্সট হচ্ছে আমরা গবেষণা বিশ্লেষণ, যে কোনো সাবজেক্ট তার গবেষণাটা ভীষণ জরুরি। কারণ এই জিনিসগুলো যদি সঠিকভাবে বা গভীরে গবেষণা না থাকে তাহলে বিশ্লেষণটা সম্ভব না। এই যে যত দিন যাচ্ছে ভারতীয় উপমহাদেশ অঞ্চলে প্রতি বছর দেখবে মে মাসে ঝড় বাড়ছে। যে আমরা যখন ছোট ছিলাম মে মাসে সামুদ্রিক ঝড় হয়েছে এটা খুব বেশি আমরা শুনতাম না, আর এখন দেখো প্রতি বছর একটা, যতদিন যাচ্ছে আবার সংখ্যা বাড়ছে, কোনো বছর দুটো। গত 10-12 বছর ধরে আমাদের এই উপমহাদেশ অঞ্চলে বেশ কিছু ঝড় বাড়ছে, সারা পৃথিবী জুড়ে এটা হচ্ছে। তাহলে এইগুলো কেন হচ্ছে? বিজ্ঞানীরা একটা ধারণা করছেন গ্লোবাল ওয়ার্মিং, সমুদ্র উষ্ণ হচ্ছে, এগুলো তো জানতে হবে। তাই এগুলো যে গভীরে গবেষণা, বিভিন্ন বিষয়ে আলোচনা, তার বিশ্লেষণ, এগুলো ছাড়া সম্ভব না। নেক্সট হচ্ছে আমরা নতুন বিষয়ের যোগ। যেমন ভাবে ভূগোলে নতুন বিষয় যোগ হচ্ছে, প্রাকৃতিক ভূগোলেও কিন্তু নতুন 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 বিষয় যোগ হয়ে যাচ্ছে। যেমন প্রাকৃতিক ভূগোলের তো অনেক তথ্য থাকে, সেই তথ্যগুলো অ্যানালিসিস। যেমন একটা কথা বলি যে প্রাকৃতিক ভূগোলের একটা অংশ হলো জলবায়ুবিদ্যা। আগে, আজ থেকে 15 বছর আগেও ঝড় কখন আসবে, ঝড়টা হবে কিনা তার সঠিক সময় বলে দেওয়া যেত না। এখন কিন্তু আবহাওয়া দপ্তর মোটামুটি ভাবে একটা সঠিক তথ্য দেন, ঝড়টা এই সময় পৌঁছাচ্ছে। এই যে বিগত কয়েক বছরে ভারতে ঝড়গুলো হয়ে গেল, সেগুলো কিন্তু সঠিক বিশ্লেষণ, যে এই সময় এই ঝড় হবে, তার গতিবেগ হবে, এই সময় এখানে এসে পৌঁছাবে, ঝড়ের পাথটা কোথায় হবে, সবই কিন্তু গবেষণার মাধ্যমে আস্তে আস্তে হচ্ছে। তাই নতুন বিষয়টা এখানে কি যোগ হয়েছে? উপগ্রহ চিত্র। আগে এটা আমাদের ভারতীয় আইএমডি মানে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে এই বিষয়টা কিন্তু আজ থেকে 15-20 বছর আগে ছিল না। এই নতুন বিষয় এখানে চলে এসেছে, ফলে এখন সমুদ্রে একটা ঝড় তৈরি হওয়ার মাত্রই আবহাওয়া দপ্তরের কাছে তথ্য পেয়ে চলে যাচ্ছে, তারা বিশ্লেষণ করে বলে দিচ্ছেন। তাই বিশ্লেষণের মাধ্যমে নতুন নতুন বিষয় যোগ হচ্ছে। তাই নতুন কতগুলো সাবজেক্ট প্রাকৃতিক ভূগোলে তৈরি হয়েছে যেটা আগে ছিল না। যেমন জীবাশ্ম ভূগোল একটা নতুন সাবজেক্ট এখন হয়েছে। আগেই বলেছি দুর্যোগ বিপর্যয় ভূগোল, এটা নতুন সাবজেক্ট তৈরি হয়েছে। তুষার ভূগোল মানে পৃথিবীর যে অঞ্চলগুলো হিমবাহে ঢাকা, পার্মানেন্ট তো কিছু হিমবাহ ঢাকা অঞ্চল আছে, সেগুলো অবস্থাটা কি, কিভাবে আস্তে আস্তে সমুদ্রের মধ্যে তুষার গলছে, তার ক্ষতিকারক প্রভাব কি, এইগুলো সবটাই হচ্ছে আলোচনার বিষয় তুষার ভূগোলে। এগুলো নতুন বিষয় যোগ হচ্ছে। আর শেষে হচ্ছে অনুস্তরীয় পর্যবেক্ষণ। অনুস্তরীয় মানে হচ্ছে মাইক্রো লেভেল, খুব ছোট আকারে বিষয়টা দেখা। কারণ এই মাইক্রো লেভেল স্টাডিজ, এই একটু ব্যাখ্যাটা করে দিই তোমাদের, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। যে তোমরা নদীর কাজ পড়েছো, হিমবাহের কাজ পড়েছো, বায়ুর কাজ পড়েছো, যেগুলো ভূমিরূপ পরিবর্তন ঘটাচ্ছে সারা পৃথিবী জুড়ে একটু একটু করে। এবার ধরো নদীর কাজে তোমরা পেয়েছো না প্লাবন ভূমি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, স্বাভাবিক বাঁধ, এগুলো কিন্তু মাইক্রো লেভেল ল্যান্ডফর্ম। অর্থাৎ বিশাল একটা অঞ্চল জুড়ে মেজর ল্যান্ডফর্ম যদি পৃথিবীতে বলি আমরা পর্বত, মালভূমি, সমভূমি, তার মধ্যে ছোট 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 ভূমিরূপ তৈরি হচ্ছে। এই সমস্তটা মানে এটা হচ্ছে মাইক্রো